আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে বৃত্তীয় গতি। ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার বৃত্তীয় গতি, সেটা সম্পর্কে আজকে আমরা পড়ব। তো বৃত্তীয় গতি জানতে গেলে আমাদের দুই রকমের কিন্তু আমরা গতি জানতে হবে। আমাদের দুই রকমের গতি সম্পর্কে আলোচনা করা আছে এখানে। এক হচ্ছে রৈখিক গতি, যেটাকে আমরা বলি কি লিনিয়ার মোশন। আর একটা হচ্ছে বৃত্তীয় গতি। এই বৃত্তীয় গতি সম্পর্কে পড়া আমাদের এই সিলেবাসে, যেটাকে বলা হয় সার্কুলার মোশন। আচ্ছা, লিনিয়ার মোশন কোনটা আমরা সবাই জানি। ধরো একটা তল এরকম রয়েছে, এখানে এম ভরের একটা বস্তু রয়েছে এ অবস্থান, মানে এ যে অবস্থান করে আছে এ স্পটে, হ্যাঁ, বাইরে থেকে প্রযুক্ত বল এফ দেওয়া হলো, তাহলে সে নিশ্চয়ই বেগ, তার মধ্যে বেগ সৃষ্টি হবে, আর বস্তুটা এম এই এম ভরের বস্তুটা বি পজিশনে এখন চলে আসবে। এর মধ্যে এটা সরণ বলা হয়, আমরা জানি। এই যে সরলরেখায় যে গতিটা এলো, এই গতিটাকেই আমরা বলছি কি রৈখিক গতি। আর বৃত্তীয় গতি কোনটা? বৃত্তীয় গতি হচ্ছে, ধরো আমরা কোনো একটা সুতোর সাহায্যে একটা বলকে ঝুলিয়ে রেখেছি, এবার যদি আমরা সেটাকে হাত দিয়ে ঘোরাই, তাহলে তার যে যাত্রাপথটা, তাহলে কি হবে? এরকম একটা গোল পার্ট হবে না? এরকম একটা বৃত্তের মতন অংশ হবে না? এই যে বৃত্তের মতন অংশ, যে এম্বর একটা বল, এই যে এই বৃত্তের মতন যে অংশ, যে বৃত্তের মতন যে গতি এখানে কাজ করছে, সেটাকে আমরা বলছি বৃত্তীয় গতি। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের জানতে হবে ভেক্টর চ্যাপ্টারে থেকে যে ভেক্টর কয় রকমের। এখান থেকে কোশ্চেন আছে, এখানে আমরা লিখব ভেক্টর। দেখো, ভেক্টর সাধারণত দুই রকমের। একটা হচ্ছে পোলার ভেক্টর, আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টরকে বলা হয় মেরু ভেক্টর, এটাকে বলা হয়। ঠিক আছে? আচ্ছা, পোলার ভেক্টর কোনগুলোকে বলা হয়, অক্ষীয় ভেক্টর কোনগুলোকে বলা হয়? আচ্ছা, পোলার ভেক্টর হচ্ছে এই যে রৈখিক গতির সঙ্গে যার যে সম্পর্ক আছে না, রৈখিক গতির সাথে সম্পর্কযুক্ত যে ভেক্টর, সেটা হচ্ছে পোলার ভেক্টর। আর অক্ষীয় ভেক্টর হচ্ছে এই বৃত্তীয় গতির সাথে যার সম্পর্ক থাকে, এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, সেগুলোকে বলা হয়। আচ্ছা, পোলার ভেক্টরের উদাহরণ কী কী? যেমন এখানটা আমরা দেখেছিলাম এই যে বল প্রয়োগ করা হয়েছিল, তাহলে এখানে এটা মনে রাখতে হবে যে পোলার ভেক্টরের উদাহরণ হলো বল। বলের সাথে আমরা সূত্র কি জানি, F=ma। তাহলে বল যখন হবে, তাহলে সেখানে তোমার হচ্ছে ত্বরণটাও হবে এবং সরণটাও হবে, ত্বরণ ও সরণ। এই হচ্ছে পোলার ভেক্টর। আর অক্ষীয় ভেক্টর কোনটা? অক্ষীয় ভেক্টর হচ্ছে টর্ক। টর্কটা কি জিনিস? টর্ক হচ্ছে এক প্রকার বল যার হচ্ছে প্রয়োগ করার ফলে কোনো বস্তু তার ঘূর্ণায়মান যে প্রভাব, সেইটা লাভ করে। অর্থাৎ ধরো আমরা একটা কোনো এই পেনটাকে যদি আমরা ঠেলা মারি রৈখিক পথে, এই যে বল প্রয়োগ করি, তাহলে এই যে এটা কিন্তু রৈখিক পথে চলে যাবে। কিন্তু যদি আমরা এই সাইড থেকে আমরা একটা টোকা মারি, তাহলে জিনিসটা কি, এটা এখানে যেহেতু আমার বলটা প্রেশারটা কম দেওয়া হলো, তাই এরকম করে ধাক্কা মারলে কি একটা ঘূর্ণায়মান প্রবণতা সৃষ্টি হচ্ছে না? এই যে বলটার জন্য কোনো বস্তুর মধ্যে ঘূর্ণায়মান প্রবণতা সৃষ্টি হয়, তাকে বলা হয় টর্ক। ঠিক আছে? এই সাইডে আমরা লিখে রাখতে পারি যে ঘূর্ণায়মান প্রবণতার সৃষ্টি করে। তাহলে টর্কটা কি? টর্ক এক প্রকার বল যা প্রয়োগে বস্তুর ঘূর্ণায়মান প্রবণতার সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার করতে হবে আমাদের এখানে রৈখিক বল। রৈখিক বল সমান কি? রৈখিক সরণ বাই সময়। রৈখিক সরণ বাই সময়। আচ্ছা, এবার যদি আমরা এটাকে অ্যালফাবেটিক্যালি লিখি, অর্থাৎ বলটাকে আমরা যদি রৈখিক বলটাকে ভি দিয়ে প্রকাশ করি,
সরণ এস বাই টি, এটা একটা হচ্ছে ফর্মুলা কিন্তু, ভি ইকুয়ালস টু এস টি। এটা খাতার মধ্যে আলাদা করে বক্স করে পয়েন্ট করে রেখে দেবে। আচ্ছা, এবার এখানে বার করতে হবে তাৎক্ষণিক, এখানে পয়েন্ট করতে হবে যে তাৎক্ষণিক রৈখিক বেগ, তাৎক্ষণিক রৈখিক বেগ। যেখানেই তাৎক্ষণিক শব্দটা পাওয়া যাবে তখনই আমরা বুঝে যাবো যে ওখানে তার ডেরিভেটিভ ফর্মটা বার করতে হবে। ডেরিভেটিভ ফর্ম বার করবো কী করে? আচ্ছা দেখো, এখানে যদি আমরা এই যে রৈখিক বল ইকুয়ালস টু কী পেলাম, রৈখিক সরলরেখা ভি ইকুয়ালস টু এস বাই টি, তাহলে এখানে তাৎক্ষণিক রৈখিক ভি ইকুয়ালস টু এস ফাইনাল। আচ্ছা, আমরা কি করি, বেগ পেলে প্রাথমিক বেগ পেলাম, অন্তিম বেগ পেলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করি, অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ মাইনাস করি না? মানে যে ফাইনাল যে বেগটা ভি এফ, যদি ভি এ ফাইনাল আমরা বলি, তাহলে ভি ফাইনাল আর ভি ইনিশিয়ালের মধ্যে আমরা কী করি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল না? তাহলে এক্ষেত্রেও এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল মানে হচ্ছে অন্তিম সরণ বাই প্রাথমিক সরণ। কি হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাহলে এখানে আমরা তো লিখতে পারি ভি ইকুয়ালস টু, এই যে এটা চেঞ্জ হচ্ছে না, আমরা কোনো চেঞ্জ, স্মল চেঞ্জকে আমরা কী হিসাবে লিখি, ডেল চিহ্ন দিয়ে লিখি না? তাহলে আমরা লিখতে পারি ডেল এস বাই ডেল টি। আচ্ছা, এইটাকে আবার আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু লিমিট অ্যাড করে টি টেন্স টু জিরো লিখতে পারি, তো ডেল এস বাই ডেল টি। এইবার এখান থেকে আমরা কি জানতে পারো, ভি ইকুয়ালস টু ডিডিটি অফ এস। এই হচ্ছে তাৎক্ষণিক রৈখিক বেগ ভি ইকুয়ালস টু ডিডিটি অফ এস। এখানে কিন্তু ডিএস বাই ডিটি বলে না, এটাকে ডিডিটি অফ এস, ঠিক আছে? চলো নেক্সট টপিক। ঠিক যেমন রৈখিক বেগ আমরা করেছিলাম, এবার এক্ষেত্রে আমাদের দেখে আমরা দু রকমের বেগ পেয়েছিলাম, ওই রৈখিক বেগ যেমন পেলাম, এবার আমাদের করতে হবে কৌণিক বেগ, ঠিক আছে? আমরা পয়েন্ট করব কৌণিক বেগ। কৌণিক বেগ, আচ্ছা, কৌণিক বেগ জিনিসটা কি? দেখো, কৌণিক বেগ এর মধ্যে আমরা কোন শব্দটাকে পাচ্ছি, তো অ্যাঙ্গেল যেটাকে বলা হয়। অ্যাঙ্গেল শব্দটা পাওয়া মানে নিশ্চয়ই সেটা একটা মানে বৃত্তীয় পথকে নির্দেশ করবে, কারণ বৃত্তপথে কোণ সৃষ্টি হয় 360, যদি অর্ধেকটা করে 180, এরকম করে কোণের সৃষ্টি হয়। তো তাহলে কৌণিক বেগ বললে আমাদের মাথায় আসে যে অবশ্যই সেটা বৃত্তাকার একটা পথ বা বৃত্তীয় গতি একটা অংশ। আচ্ছা, ধরো এম ভরের একটা বস্তু এরকম করে ঘুরছে, ঠিক আছে? এই বস্তুটা যখন এই জায়গাটা আসবে, আবার যখন এই জায়গাটা আসবে, আবার যখন এই জায়গাটা আসবে, এটা বৃত্তাকার পথ, কোণ সৃষ্টি করছে, কোণ সৃষ্টি করছে, কোণ সৃষ্টি করছে, কোণ সৃষ্টি করছে, ঠিক আছে? কিন্তু এই যে বস্তুটা, সেইটা বিভিন্ন পজিশনে থাকছে, তো সেটা বৃত্তীয় গতিতে ঘুরলেও তার যে কণার বেগ, মানে সরি, এই বস্তুটার যে বেগ, এটাকে আমরা কণাই বলি, বস্তু বলছি না, কণা বলি, এম বড় একটা কণা, এইগুলো কণার বিভিন্ন পজিশন। এই কণার বেগটা না স্পর্শক বরাবর লম্বভাবে কাজ করে, সবসময় এদিকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই তো? এখান থেকে একটা আমাদের লাইন মাথায় রাখতে হবে যে বৃত্তপথে, এখানে কোয়েশ্চেন আছে, বৃত্তপথে কোনো কণার বেগ স্পর্শক বরাবর লম্বভাবে কাজ করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা থেকে কিন্তু অনেক ধরনের অঙ্ক সলভ করতে হবে এই লাইনটা দিয়ে। আচ্ছা, ঠিক যেমন আমরা রৈখিক বেগের ক্ষেত্রে করেছিলাম তাৎক্ষণিক রৈখিক বেগ, তেমন এখানে করবো আমরা কি তাৎক্ষণিক কৌণিক বেগ। আচ্ছা, ওটাই যেমন রৈখিক বেগ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু এস বাই টি ছিল, এখানে আমরা লিখবো কৌণিক বেগ ইকুয়ালস টু কৌণিক সরণ
বাই সময়, সরণ বাই সময়। ওটা যেমন রৈখিক সরণ হলে এটা কৌণিক সরণ হবে। কৌণিক সরণ মানে কি, এখানে এই যে কোণ সৃষ্টি হচ্ছে থিটা কোণ, কৌণিক সরণ হচ্ছে থিটা বাই টি, ঠিক আছে। আর কৌণিক বেগটাকে আমরা ওমেগা চিহ্নের মাধ্যমে লিখি, যেটা ডাব্লিউর মতন দেখতে অনেকটা। ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক সেমভাবে ওমেগা ইকুয়ালস, আমরা যেমন ওখানে ভি ইকুয়ালস টু হচ্ছে এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল করেছিলাম, ঠিক তেমনই ওমেগা ইকুয়ালস টু থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। ঠিক কেমন করব, আবার টিটার ক্ষেত্র সমান, তাহলে একই নিয়মে স্মল চেঞ্জ হচ্ছে, তার মানে ডেল চিহ্ন আসবে, তারপর হচ্ছে লিমিট আসবে টেন্স টু 0। আচ্ছা, থিটা বাই এই ডেল টি, তাহলে এখানটা কি এলো, ওমেগা ইকুয়ালস টু ডিডিটি অফ থিটা। তাৎক্ষণিক কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু ডিডিটি অফ থিটা। এত পর্যন্ত থাকলো আজকের ক্লাস। নেক্সটে আমরা আলোচনা করব রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, আর কিছু যে ইউনিটের কনসেপ্ট আমরা কিন্তু শিখব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।